স্টুডেন্টস, কেমিস্ট্রি লার্নিং চ্যানেলে আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিও থেকে আমরা শিখতে পারবো হ্যালোজেন পরিবার। অলরেডি এই হ্যালোজেন পরিবারের ওপর দুটো ভিডিও হয়ে গেছে, এটা 3 নম্বর ভিডিও, তার জন্য একে আমরা বলছি পার্ট 3, হ্যালোজেন ফ্যামিলির পার্ট 3 ভিডিও। এই পার্ট 3 ভিডিওতে আমরা কি শিখব? পার্ট 3 ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, তার কারণ এখানে আমরা হ্যালোজেনের অক্সো অ্যাসিড সম্বন্ধে শিখব। হ্যালোজেনের অক্সো অ্যাসিডস যেগুলো হয় সেখানে আমরা মনে রাখতে পারি না অক্সো অ্যাসিডসগুলো কীভাবে তৈরি হয়, তাদের গঠন কিভাবে হয়। তার জন্য আমরা এই ভিডিওটাকে ভালো করে যদি পুরোটা দেখি তাহলে বুঝতে পারবো হ্যালোজেনের অক্সো অ্যাসিডস কী প্রকারের এবং তারা কিভাবে আম্লিক ধর্ম প্রকাশ করে, কিভাবে জারণ ধর্ম প্রকাশ করে, এই সমস্ত। এসব শুরু করি। অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেন এটা সাধারণত 4 প্রকারের হয়। এই 4 প্রকারকে আমরা কিভাবে বলি? এই 4 প্রকারকে আমরা এরকমভাবে বলি, দেখো একদম ফার্স্ট যেটা, সেটাকে আমরা বলছি হ্যালিক 1। ফার্স্টটাকে আমরা বলছি হ্যালিক 1। হ্যালিক 1 কেন 1 বলছি? তার কারণ এখানে যে কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হলো 1। হ্যালিক 3 যে কেন্দ্রীয় পরমাণু, তার জারণ সংখ্যা হলো 3। হ্যালিক 5 যে কেন্দ্রীয় পরমাণু, তার জারণ সংখ্যা হলো 5। হ্যালিক 7 যে কেন্দ্রীয় পরমাণু, তার জারণ সংখ্যা হলো 7। এবারে হ্যালিক 1, হ্যালিক 3, হ্যালিক 5, হ্যালিক 7 একাদশ শ্রেণীর রসায়নে তোমরা যখন কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটা পড়েছো, রাসায়নিক বন্ধন, সেখানে ভেসপার পড়তে গিয়ে দেখেছো হ্যালোজেনগুলো তাদের কোভ্যালেন্সি এক্সপ্যানশন করতে পারে, কোভ্যালেন্সি এক্সপ্যান্ড করতে পারে। এই কোভ্যালেন্সি এক্সপ্যান্ড করার জন্য তারা বিভিন্ন জারণ অবস্থা প্রকাশ করে। একদম শুরুতে জারণ অবস্থা যেটা প্রকাশ করে সেটা হচ্ছে +1, তারপরে যেটা প্রকাশ করে সেটা হলো +3, তারপরে যেটা প্রকাশ করে সেটা হলো +5, তারপরে যেটা প্রকাশ করে সেটা হচ্ছে +7। অনেক ছাত্রছাত্রী আমাদেরকে বলে যে স্যার এটা মনে রাখতে পারছি না, কোনটা কী সেটা মনে রাখতে পারছি না। এবার আমরা মনে রাখবো কীভাবে? জারণ সংখ্যাগুলো দেখে নিলাম, সবগুলো দেখো অড নাম্বার, 1, 3, 5, 7। এরপরে চলে আসবো যে বিশেষ মৌল যার জারণ সংখ্যা আমরা চেঞ্জ করে করে দেখছি। তাহলে কোন বিশেষ হ্যালোজেনটাকে আমরা পাচ্ছি যার মধ্যে সব প্রকারের অক্সো অ্যাসিডস পাওয়া যায়? সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের মধ্যে সব প্রকারের অক্সো অ্যাসিডস পাওয়া যায়, তাই ক্লোরিন আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমিও এই ভিডিওতে ক্লোরিনকেই বেশি জোর দেবো। তাহলে ক্লোরিনের একদম ফার্স্টেরটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, যেখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +1। তারপরেরটা হচ্ছে ক্লোরাস অ্যাসিড, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +3। তারপরেরটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড, ক্লোরিনের অ্যাসিড নাম্বার +5। ক্লোরিনের জারণ সংখ্যা +5। তারপরে হচ্ছে পারক্লোরিক, ক্লোরিনের জারণ সংখ্যা +7। এই যে এতগুলো আমরা ক্লোরিনের জারণ সংখ্যা পেলাম, +1, +3, +5, +7, এদের নাম কি হবে? একদম ছোটোবেলায় আমরা পড়েছিলাম আয়রনের দুটো জারণ অবস্থা হয়, একটা হয় ফেরাস, একটা হয় ফেরিক। তোমরা প্র্যাকটিক্যালি অলরেডি এটাকে করে ফেলেছো। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে একটা ব্লাড রেড কালারেশন হয়, একটা ব্লাড রেড কালারেশন হয় না। এরকমই আস আর ইক, তাহলে এদেরও আস আর ইক আছে। আসটা কোনটা? আসটা হলো ক্লোরাস, যেখানে জারণ সংখ্যা হলো +3। ইকটা কোনটা? ইকটা হলো ক্লোরিক, যেখানে জারণ সংখ্যা হলো +5। এবার মনে করো আয়রনের ক্ষেত্রে তো আমি দুটো পাচ্ছিলাম, তাই একটা আস একটা ইক বলছিলাম। ক্লোরিনের ক্ষেত্রে তো আমি 4টে পাচ্ছি, তাহলে কি করে বলবো? তাহলে আসের চেয়েও কম, আবার ইকের চেয়েও বেশি, তাদের নামটা কিভাবে বলবো? যখন আসের চেয়েও কম, তার কারণ আস হচ্ছে 3, আসের চেয়েও কম মানে +1, তখন তাকে আমরা বলবো হাইপোক্লোরাস, তখন তাকে আমরা বলবো হাইপোক্লোরাস। আর যখন আসের চেয়ে বেশি হবে, অর্থাৎ ইক, এবার ইকের চেয়েও বেশি, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো পারক্লোরিক। তাহলে আমরা দুটো প্রেফিক্স ইউজ করলাম, একবার ইউজ করলাম হাইপো, একবার ইউজ করলাম পার। কেন ইউজ করলাম? তার কারণ ইক আর আস আর ইক এটা আমাদের জানা ছিল, কিন্তু এদের চেয়েও বেশি কম কিভাবে করতে হয় সেটা জানা ছিল না। তাহলে এদের চেয়ে বেশি কম করার জন্য আমরা কি ইউজ করলাম? প্রথমটাকে বললাম হাইপোক্লোরাস, তারপরটাকে বললাম পারক্লোরিক। তাহলে এবার মনে হয় তোমাদের এই নামগুলো মনে রাখতে আর অসুবিধা হবে না। আমি একবার নামগুলো বলে দিচ্ছি। যখন HOCl, ওটা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে আসের চেয়েও ছোট, তাহলে তার নাম হাইপোক্লোরাস অ্যাসিড। যখন ছোট ইন দ্য সেন্স অক্সিডেশন নাম্বার, কম জারণ সংখ্যা, তখন ক্লোরাস। যখন বড় তখন ক্লোরিক, আর যখন জারণ সংখ্যাটা খুব বড়, সর্বাধিক, তখন পারক্লোরিক। একই রকমভাবে
হেলিক 1 দ্যাট মিন্স হাইপোহ্যালাস, হেলিক 3 দ্যাট মিন্স হ্যালাস, হেলিক 5 দ্যাট মিন্স হেলিক, হেলিক 7 দ্যাট মিন্স পার হেলিক। তার মানে আমরা এখানে তো কোন হ্যালোজেন জানি না, তাই ক্লোরাস না ফ্লুরাস না ব্রোমাস সেটা না বলে আমরা সবাইকে তাদেরকে বলছি হ্যালাস। এইটা আশা করছি তোমাদের অক্সো অ্যাসিডসের এই অর্ডারটা বোঝা গেল। এবার আমরা চলে আসি অক্সো অ্যাসিডসগুলো ফর্ম করছে কিভাবে। এই অক্সো অ্যাসিডসগুলো কীভাবে ফর্ম করছে সেটার জন্য দেখো, প্রথমে আমি জেনারেল লিখেছি HOX, তারপরে একটা কাজ করবে কি, একটা করে অক্সিজেনকে তুমি বাড়াবে, HOXO, HOXO2, HOXO3। নির্দিষ্ট একটা এক্সাম্পল নেই, তার সাথে সাথে স্ট্রাকচার বলে দিই, তাহলে ব্যাপারটা খুব সহজ হবে। কেন HOX বলছিলাম, তার কারণ পরীক্ষাতে স্ট্রাকচারটা আঁকতে দেবে। এই স্ট্রাকচারটা আঁকতে দিলে তুমি কিন্তু যদি HOX, এখানে আমি যেহেতু ক্লোরিনটাকে বলেছি বিশেষ করে পড়াবো, তাই HOCl এটা তোমার আঁকতে সুবিধা হবে তুমি যদি HOX করে পড়ো। এবং প্রথমটার ফর্মুলা HOX তোমাকে মনে রাখতেই হবে। অক্সো অ্যাসিডস মানে হ্যালোজেন থাকবে, সেখানে অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। সমস্ত অক্সো অ্যাসিডসে দেখেছি সেই অ্যাটমটা ছাড়া হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। এই অক্সিজেনটা ভ্যারি করে, কোথাও অক্সিজেন বেশি হয়, কোথাও অক্সিজেন কম হয়। তাহলে এটা হলো আমার হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিড সেটা স্ট্রাকচারে আমরা দেখলাম যে ক্লোরিনের 3টে বন্ধন জোড় রয়েছে, যেটা নিঃসঙ্গ অবস্থায় আছে, লোন পেয়ার অবস্থায় আছে। এর পরেরটাতে চলে আসি, যেটা আমার ছিল HOXO। তাহলে এর গঠন কেমন হবে, এরকমভাবে আঁকবো, HOCl ডবল বন্ড O। এইটা ইউজ হয়নি, এই লোন পেয়ারটা ইউজ হয়নি, এই লোন পেয়ারটা ইউজ হয়নি। তাহলে আমার কোন লোন পেয়ারটা ইউজ হলো, আগে একটাও ইউজ হয়নি, এখন একটা ইউজ হলো। এরপরে চলে আসি পরেরটাতে, তাহলে এর ফর্মুলা কী হয়ে গেল, এর ফর্মুলা হলো HOClO। এবার HOClOকে যদি একটু কনডেন্স করে লিখি তাহলে কি বলবো, HClO2। তাহলে HClO2 এটা হলো ক্লোরাস অ্যাসিড। পরেরটা চলে আসি, পরেরটার ফর্মুলা কী হবে, HOXO2। তাহলে X যদি ক্লোরিন হয় তাহলে কি হবে, দেখো HOCl একটা দিয়েছিলাম, এবার আরেকটা দেবো, তারপরে এখানে লোন পেয়ার থাকবে। তাহলে এটা হয়ে গেল ক্লোরিক অ্যাসিড। বুঝতেই পারছি পারক্লোরিক যেন আমাকে ডাকছে, কারণ এখানে একটা লোন পেয়ার খালি আছে, সে এবার এখানে বসবে, সে এদের সাথে খেলবে। এবার পারক্লোরিক কীভাবে তৈরি করব, HOCl ডবল বন্ড O, ডবল বন্ড O, ডবল বন্ড O, সবগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ব্যবহার হয়ে গেল। এটা হলো পারক্লোরিক অ্যাসিড। তাহলে পারক্লোরিক অ্যাসিডের ফর্মুলা কী হবে, পারক্লোরিক ফর্মুলা হবে HOClO3। ক্লোরিক কী হবে, HOClO2। এদেরকে যদি গুছিয়ে লিখি, কনডেন্স করে লিখি, তাহলে কী হবে, এদের লিখতে পারি HClO3, আর এটাকে লিখতে পারি HClO4। এবার দেখি জারণ সংখ্যাগুলো এখান থেকে কি করে বের করব। একটু দেখো, আগে শিখেছো, আমি তাও একটু বলে দিচ্ছি। মনে করো আমি নিলাম ক্লোরাস অ্যাসিড, তাহলে ক্লোরাস অ্যাসিড মানে HOClO, আর এটা কি লিখতে পারি HClO2। তাহলে এই ক্লোরাস অ্যাসিডের জারণ সংখ্যা কীভাবে বের করব, কতগুলো অক্সিজেন আছে, দুটো, প্রত্যেকটা অক্সিজেন -2, তাহলে -2 × 2, তাহলে টোটাল -4। কটা হাইড্রোজেন আছে, একটা, তার মানে টোটাল +1, ওভারঅল +3। তাহলে ক্লোরিন এখানে আমার নিশ্চয়ই +3, না হলে মলিকুলটা নিউট্রাল হতো না। হাইড্রোজেন আর অক্সিজেনের মোট জারণ অবস্থা আমরা পেলাম -3, তারপর নিশ্চয়ই ক্লোরিন +3, ক্লোরিন যদি +3 না হয় নিউট্রাল হবে না। এরকমভাবে আমরা বের করি, তোমরা X ধরেও বের করতে পারো। এর পরেরটাতে আমরা চলে আসি, মনে করো HClO4টা বের করব। কীভাবে বের করব, তাহলে আমি আননোন X ধরে নিলাম, তাহলে এইচটা কি 1 × +1, কাকে পুট করলাম, হাইড্রোজেনকে, +X +4 × -2 = 0। এবার ধরো এই যে আমরা X, সেই X ভ্যালুটা কত বেরোচ্ছে, X ভ্যালুটা বেরোচ্ছে আমার +7। ওই জন্য পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +7। এবার দেখে নিই অক্সো অ্যাসিড আর কোন কোন হ্যালোজেন শো করে। ফ্লোরিন সে শুধু একটাই অক্সো অ্যাসিড শো করে, তার কারণ তার সাইজ খুব ছোট, ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, এবং সেটা হচ্ছে HOF, যাকে আমরা বলছি হাইপোফ্লুরাস অ্যাসিড। ওই যে হাইপোক্লোরাস, তাহলে এখানে হয়ে গেল আমার ফ্লুরাস। এরপরে দেখো ক্লোরিন সবগুলো শো করে, ওই জন্য ক্লোরিনের আমরা সবগুলো এক্সাম্পল দেখালাম। তারপরে কে, ব্রোমিনের শুধু আমরা ব্রোমাসটা পাই না, হাইপোব্রোমাস পাই, ব্রোমিক পাই, পার ব্রোমিক পাই। আয়োডিনের ক্ষেত্রে হাইপো আয়োডাস, আয়োডিক এবং পার আয়োডিক, এগুলো যে কোনোটা আসতে পারে। তোমরা জেনারেল ফর্ম মনে রাখলেই বাকিগুলো লিখতে পারবে। চলে আসি আম্লিক ধর্ম, পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অক্সো অ্যাসিডগুলোকে
আমলিক ধর্ম অনুসারে সাজাও, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। খেয়াল রাখবে অ্যাসেন্ডিং মানে জানো, ডিসেন্ডিং মানে জানো, ছোটো থেকে বড়, বড় থেকে ছোট, সেটা যেমন অর্ডার বলবে সেরকম লিখবে। এখানে দেখো এই অ্যাসিডিক ক্যারেক্টার, এখানে দুটো কনসেপ্ট কাজ করে। একটা হচ্ছে সেম অক্সিডেশন নাম্বার ডিফারেন্ট হ্যালোজেন, একটা হচ্ছে সেম হ্যালোজেন ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার। আবার রিপিট করছি, সেম অক্সিডেশন নাম্বার, এখানে মনে করো +1, এখানে +1, এখানে +1, বাট হ্যালোজেনগুলো কি, একবার ক্লোরিন, একবার ব্রোমিন, একবার আয়োডিন। আরেকটা হচ্ছে কি, সেম হ্যালোজেন বাট ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা আলাদা। এটা হয়ে গেল +3, এটা হয়ে গেল +5, এটা হয়ে গেল +7। প্রথম উদাহরণটা দেখি, যদি এটা দেয় জারণ সংখ্যা একই কিন্তু হ্যালোজেন আলাদা, তাহলে তাদের আম্লিক ধর্ম কিভাবে আমরা চেক করব। এখানে আমরা খেয়াল করব যে যে হ্যালোজেনের তৈরিয়াত্মকতা সবচেয়ে বেশি, সেই হ্যালোজেনটা তত বেশি আম্লিক। আরেকটাভাবে বলা যেতে পারে, যার আকার যত বড়, পারমাণবিক আকার যত বড়, তত তার আম্লিকতা কম। আকার বড় হলে আম্লিকতা কম, আকার ছোট হলে আম্লিকতা বেশি। কেন, যত ছোট হবে, যত কম্প্যাক্ট হবে, তত মোর ইলেকট্রোনেগেটিভ হবে। তার জন্য আমরা এখানে দেখছি যে ক্লোরিন আছে, মনে করো এইটার আম্লিকতাটা যদি খেয়াল করি, তাহলে HOCl এই এইচটাকে ভেঙে দেবে, এই এইচটা ভেঙে বেরিয়ে গেলে পড়ে থাকবে OCl মাইনাস। এই অনুবন্ধী ক্ষারের স্থায়িত্ব OCl মাইনাসের বেশি হবে না OBr মাইনাসের বেশি হবে না OI মাইনাসের বেশি হবে। তাহলে এই যে লোকালাইজড চার্জ, লোকালাইজড আধান, এই লোকালাইজড আধানটা এর তৈরিয়াত্মকতা বেশি, তাহলে এ বেশি টানবে। ইলেকট্রন ঘনত্ব যখন এখান থেকে টেনে নেবে, আধানটা কিছুটা হলেও ডিলোকালাইজড হবে ইউজিং ইন্ডাকটিভ ইফেক্ট। তাই এইটা সবচেয়ে বেশি স্টেবিলিটি পাবে, সেই জন্য এর আম্লিকতা সবচেয়ে বেশি। আমরা জানি অনুবন্ধী ক্ষার যত বেশি স্থায়ী হয়, অ্যাসিডটা তত বেশি আম্লিক হয়। পরেরটায় চলে আসি আমরা, ডিফারেন্ট অক্সিডেশন স্টেট যেটা বললাম, তাহলে তাদের আম্লিকতা কিভাবে চেক করব। তা এর জন্য আমাদের ক্লোরিনের এক্সাম্পলটা আমরা নেব। কোন কোন ক্লোরিন নিলাম অলরেডি তোমরা শিখে গেছো। HOCl দ্যাট ইজ হাইপোক্লোরাস অ্যাসিড, HClO2 দ্যাট ইজ ক্লোরাস অ্যাসিড, HClO3 দ্যাট ইজ ক্লোরিক অ্যাসিড, HClO4 দ্যাট ইজ পার ক্লোরিক অ্যাসিড। তাহলে এই যে আমরা নিলাম, এগুলোকে আমরা আম্লিকতা অনুযায়ী দেখব। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধির সাথে কি এমন কিছু ঘটছে যে ওর আম্লিকতাটা যত জারণ সংখ্যা বাড়ছে তত বেড়ে যাচ্ছে। এদিকটা আমি যেদিকটা চিহ্ন দিয়েছি, এদিকটার আম্লিকতা বেশি, আম্লিকতা এদিকে ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করছে? তার কারণ এই প্রোটনটা যখন কোনো একটা অক্সো অ্যাসিডস ক্লোরিনের সে রিলিজ করবে, তখন যে পার্টটা পড়ে থাকবে সেই পার্টটা হলো আমার কি, সেই পার্টটা হলো ClON মাইনাস। এবার যখন আমার HClO হবে তখন n = 1, সো HClO মাইনাস, তখন হবে ClO মাইনাস। আবার যখন HClO2 তখন হবে ClO3 মাইনাস, ClO2 মাইনাস। এরকমভাবে আমার জিনিসগুলো হবে। আমরা দেখে নিই কী কী অনুবন্ধী ক্ষারক তৈরি করবে। অ্যাসিড এই হাইড্রোজেনটা ছেড়ে দেবে, এই হাইড্রোজেনটা অ্যাসিড ছেড়ে দেওয়ার পর আমরা যে অনুবন্ধী ক্ষারকগুলো পাবো তার সাধারণ ফর্ম হলো ClON মাইনাস। একদম শুরুতে যেটা সবচেয়ে বেশি আম্লিক, সেই সবচেয়ে বেশি আম্লিক সেটাকে আমরা বলছি পার ক্লোরিক অ্যাসিড। সেই পার ক্লোরিক অ্যাসিড যখন এইচকে ছেড়ে দেবে তখন হবে ClO4 মাইনাস, যখন ক্লোরিক অ্যাসিড ছেড়ে দেবে তখন হবে ClO3 মাইনাস, যখন ক্লোরাস ছেড়ে দেবে তখন হবে ClO2 মাইনাস, যখন হাইপোক্লোরাস ছেড়ে দেবে তখন হবে ClO মাইনাস। কীভাবে স্টেবিলিটি পাচ্ছে সেটা আমরা দেখি। দেখো একদম শুরুতে আমি দেখাচ্ছি যে কিভাবে স্টেবিলিটি পাচ্ছে সেটা দেখাচ্ছি। আমি কি নিলাম Cl, এবার এখানে আমার কি আছে, ডবল বন্ডও, এটা ছিল এইটা, এখানে ছিল লোন পেয়ার, এখানে ছিল লোন পেয়ার। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা কোনটা নিয়েছি, এটা নিয়েছি ক্লোরাস অ্যাসিড। সেই ক্লোরাস অ্যাসিডকে কি বলছি, HClO2। এবার এ যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন তৈরি করবে H3O+, অর্থাৎ এই প্রোটনটা চলে যাবে জলের কাছে, এবং H3O+ তৈরি করার সাথে আরেকটা জিনিস যেটা তৈরি হবে যাকে আমরা বলছি কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার, সেটা হচ্ছে ClO2 মাইনাস। আমি একটা রেজোন্যান্স স্টেবিলাইজেশন দেখাচ্ছি যে কিভাবে রেজোন্যান্স করছে, সেটা একটার দেখাচ্ছি। তাহলে দেখো Cl, এখানে আমার আছে O মাইনাস, এখানে আছে ডবল বন্ডও, এখানে আছে লোন পেয়ার, এখানে আছে আমার লোন পেয়ার। তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে হবে? এর রেজোনেটিং স্ট্রাকচার দেখো, এইখান থেকে এটা এখানে আসবে, এটা এদিকে খুলে যাবে। তার মানে
অক্সিজেনের মাথায় যেটা লোকালাইজড হয়েছিল চার্জটা সেটা এখন আর নেই, সেটা কি হয়ে গেছে, সেটা এটা হয়ে গেছে ও মাইনাস, এই দিকে চলে এসছে। অর্থাৎ এই পাই ইলেকট্রনটা, নেগেটিভ চার্জ ইলেকট্রনটা, সেটা গোটা অণুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে রেজোনেন্সের জন্য। এটাকেই আমরা বলছি ডিলোকালাইজেশন। এই ডিলোকালাইজেশন যখন অক্সিজেনের সংখ্যা বাড়বে তখন আরও অন্য অক্সিজেনের সঙ্গেও হবে, এবং যত এই ডিলোকালাইজেশনটা বাড়তে থাকবে তত অনুবন্ধী ক্ষার স্থায়ী হবে। যেমন আমরা যদি এটা দেখি যে সিএল আছে, ও আছে, এখানে মাইনাস প্রোটন চলে গেছে, এটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, তাহলে কতগুলো অক্সিজেনের সাথে রেজোনেন্স করতে পারছে, অনেকগুলো ক্যানোনিক্যাল ফর্ম পাচ্ছি। এখানে এই মাইনাসটা ফিরে আসছে, এটা খুলছে, আবার এ হয়তো ফিরে যাচ্ছে, এ খুলছে, এ ফিরে যাচ্ছে, এ খুলছে, অর্থাৎ টোটাল মলিকুলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এইটা ডেল্টা মাইনাস ডট 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 ডট, এটা অক্সিজেন ডেল্টা মাইনাস ডট 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 ডট, এটা অক্সিজেন ডেল্টা মাইনাস, এটা অক্সিজেন ডেল্টা মাইনাস, এতগুলোর মধ্যে আমার এই ইলেকট্রন ক্লাউডটা, যেটা শুরুতে হাইড্রোজেন চলে যাওয়ার সময় অক্সিজেনের মধ্যে লোকালাইজড হয়েছিল, সে এতগুলো পরমাণুর মধ্যে ডিলোকালাইজড হয়ে ছড়িয়ে আছে। তার ফলে এর স্থায়িত্বটা অনেক অংশে বৃদ্ধি পাচ্ছে, যেখানে এই অক্সিজেনগুলো কম আছে তার চেয়ে। তাই সবচেয়ে বেশি আম্লিক হবে যার ডিলোকালাইজেশন যত বেশি হবে। পরীক্ষায় এলে তাহলে আমরা কি লিখব? পরীক্ষায় এলে আমরা লিখব যে অনুবন্ধী ক্ষার যত বেশি অক্সিজেন পরমাণু থাকবে, অনুবন্ধী ক্ষারে যত বেশি, অনুবন্ধী ক্ষারকে কনজুগেট বেস বলে, কনজুগেট বেসে যত বেশি অক্সিজেন পরমাণু থাকবে তত বেশি পিপাই ডিপাই ব্যাক বন্ডিং, ওই যে আমরা বন্ডিংগুলো দেখাচ্ছিলাম সেগুলোকে আমরা বলছি পিপাই ডিপাই ব্যাক বন্ডিং। পিপাই ডিপাই ব্যাক বন্ডিংয়ের মাধ্যমে চার্জের ডিলোকালাইজেশন ঘটবে। এখানে কোন ডিটা ব্যবহার করা হচ্ছে? ক্লোরিনের ডিটা। কোন পিটা ব্যবহার করা হচ্ছে? অক্সিজেনের পিটা। পিপাই ডিপাই ব্যাকবন্ডিংয়ের মাধ্যমে চার্জের ডিলোকালাইজেশন ঘটবে, তাই অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, স্টেবিলিটি বৃদ্ধি পাবে, এবং অনুবন্ধী ক্ষারকের স্টেবিলিটি অর্ডার হবে এটা। আর অনুবন্ধী ক্ষারকের স্টেবিলিটি অর্ডারের সাথে অ্যাসিডিক প্রপার্টি ডাইরেক্টলি প্রপোর্শনাল, যত বেশি অনুবন্ধী ক্ষারক স্টেবল হবে অ্যাসিডিক প্রপার্টি তত বেশি হবে। এখানে আরেকটা খেয়াল রাখবো, থার্মাল স্টেবিলিটি নিয়ে কোয়েশ্চেন আসে। থার্মাল স্টেবিলিটি অক্সো অ্যাসিডসগুলোর মধ্যে কোনটার সবচেয়ে বেশি? যে অক্সো অ্যাসিডের জারণ সংখ্যার মান বেশি সেই অক্সো অ্যাসিডের থার্মাল স্টেবিলিটি বেশি। জারণ সংখ্যা আমি একটু আগে বোঝালাম, আরেকবার বলে দিচ্ছি। ডিফারেন্ট অক্সো অ্যাসিডস যখন পাবো তার ডিফারেন্ট জারণ সংখ্যা পাবো, +1 +3 +5 +7। অতএব এই জারণ সংখ্যার মান যত বেশি হবে থার্মাল স্টেবিলিটি তত বেশি হবে। তার মানে পার ক্লোরিক অ্যাসিডের থার্মাল স্টেবিলিটি ক্লোরিক অ্যাসিডের চেয়ে বেশি, আবার ক্লোরিক অ্যাসিডের থার্মাল স্টেবিলিটি ক্লোরাসের চেয়ে বেশি। এরকমভাবে আমরা থার্মাল স্টেবিলিটি কোনো প্রশ্ন এলে সেখানটায় উত্তর দেবো। এর পরেরটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস যাকে আমরা বলি আন্তঃহ্যালোজেন যৌগ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যালোজেনের মধ্যে থেকে যখন প্রশ্ন সিলেকশন করা হয় তখন অক্সো অ্যাসিডস, ইন্টারহ্যালোজেন, এগুলো স্যারদের সবসময় পছন্দের কোশ্চেন হয়। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস কাদের বলবো? ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস সেই সমস্ত কম্পাউন্ডস যে সমস্ত হ্যালোজেনগুলো পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে একটা দ্বিযৌগ গঠন করবে, তাদেরকে আমরা বলবো আন্তঃহ্যালোজেন কম্পাউন্ড বা ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড। এই ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে ClF3, ICl, BrF5 এগুলো হলো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডসের উদাহরণ। এবার আমরা চলে আসি ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস কী কী টাইপের হয়। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডসের ভেরিয়াস টাইপস, এর যে টাইপসগুলো আমরা দেখতে পাবো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডসের, সেই টাইপসগুলো হলো, একে আমরা বোঝার জন্য লিখছি এক্স প্রাইম, এবং এক্স প্রাইমের এখানে একটা এন লিখছি, তার মানে এন সংখ্যক এক্স প্রাইম থাকবে। তাহলে এক্সটা কোনটা, এক্স প্রাইম কোনটা? দুটোই হ্যালোজেন, কিন্তু বিভিন্ন হ্যালোজেন, আলাদা হ্যালোজেন। তাহলে এক্স হলো যে হ্যালোজেনটা তৈরিয়াত্মকতা কম, এবং এক্স প্রাইম হলো সেই হ্যালোজেন যার তৈরিয়াত্মকতা বেশি। যেমন একটা উদাহরণ দিয়েছি ClF3, তাহলে এক্স কোনটা? Cl আর এফ এর মধ্যে তৈরিয়াত্মকতা কার কম? ক্লোরিনের কম, তাহলে ক্লোরিন হলো এক্স, ফ্লোরিন হলো এক্স প্রাইম। আর ওই এনটা কি? এনটা হলো এই যে তিনটে ফ্লোরিন আছে সেটা হচ্ছে এন। তাহলে আমরা দেখে নিই কী কী অপশান হতে পারে, কী কী স্ট্রাকচার হতে পারে। একটা হতে পারে এক্স প্রাইম, যেমন ICl, ClF, BrF, IBr ইত্যাদি। আরেকটা হতে পারে এক্স প্রাইম 3, এক্স প্রাইম তিনটে আছে, এক্স একটা আছে। এর উদাহরণ কী হতে পারে? BrF3, ICl3, IF3 ইত্যাদি। আর কি হতে পারে? এক্স প্রাইম 5,
এক্স প্রাইম 5 এর খুব বেশি আমরা পাই না, এর উদাহরণ আমরা পাই BRF5, আরেকটা পাই CLF5, এগুলো আমরা পাই BRF5 CLF5। আরেকটা হতে পারে এক্স প্রাইম 7, এক্স প্রাইম 7-এর একটাই উদাহরণ আমরা পাই যাকে আমরা বলি IF7। এক্স প্রাইম 7 তার এক্সাম্পল হচ্ছে IF7। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা দেখি যে এই 4 প্রকার ইন্টারহ্যালোজেন যে কম্পাউন্ড পাচ্ছি সেই ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের তৈরি কিভাবে করব। দেখে নিই আন্তঃহ্যালোজেন যৌগগুলো কিভাবে তৈরি করব। আন্তঃহ্যালোজেন যৌগ তৈরি করার জন্য প্রথম যে আন্তঃহ্যালোজেনটাকে নিচ্ছি সেটা হচ্ছে CLF। তাহলে ক্লোরিন মনোফ্লোরাইড তৈরি কিভাবে করব, ক্লোরিন নেব, ফ্লুরিন নেব, এই দুটো গ্যাসকে সম আয়তন মিশ্রণে মিশিয়ে যখন উত্তপ্ত করব 473 কেলভিনে, তখন তৈরি হবে 2 অণু ক্লোরিন মনোফ্লোরাইড। এটা একটা বর্ণহীন গ্যাস। এবং মনে করো তৈরি করতে যাচ্ছি ব্রোমিন মনোফ্লোরাইড। এই ব্রোমিন মনোফ্লোরাইড তৈরি করতে গেলে আমার একই রকমভাবে ব্রোমিন নেবো। ব্রোমিনটা কিন্তু লিকুইড, খেয়াল রাখবে, ক্লোরিন যেমন গ্যাস ছিল ব্রোমিন কিন্তু লিকুইড। আর নেবো ফ্লুরিন, তাহলে তৈরি হবে 2BRF। খুব সহজ। এটা কেন বলছি, পরীক্ষাতে অনেক সময় এই রিয়াকশানগুলো দিয়ে দেয়, দিয়ে বলে কী ঘটে সমীকরণ সহ লেখো। ইন্টারহ্যালোজেন যৌগ তৈরি হয়, যেটা ব্রোমিন মনোফ্লোরাইড সেটা হালকা বাদামি বর্ণের গ্যাস। আয়োডিন মনোক্লোরাইড কীভাবে তৈরি করব, I2Cl নেব। আয়োডিন মনোব্রোমাইড কী করে তৈরি করব, I2Br নেব। ক্লোরিন ট্রাইফ্লোরাইড তৈরি করতে চাই, তাহলে ক্লোরিন মনোফ্লোরাইড নিলাম, তাকে ফ্লুরিন দিলাম, হয়ে গেল ক্লোরিন ট্রাইফ্লোরাইড। সব রিয়াকশানেই আমাদের কিন্তু হিট দিতে হচ্ছে। এবং ক্লোরিন ট্রাইফ্লোরাইড একটা বর্ণহীন গ্যাস। CLF3 তোমাদের স্ট্রাকচার দেয়, আমি একটু পরে স্ট্রাকচারটা শেখাচ্ছি কীভাবে স্ট্রাকচারটা করবে। CLF3 খুব ইম্পর্টেন্ট, এদের হাইব্রিডেশন পড়তে হয়। BRF5 কী করে তৈরি করব, BRF5 তৈরি করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, Br2 নিলাম, 5 অণু ফ্লুরিন গ্যাস নিলাম, হিট করলাম, তৈরি হয়ে গেল BRF5। IF7 কীভাবে তৈরি করব, I2, 7 অণু ফ্লুরিন, IF7। তাই প্রিপারেশানগুলো খুব বেশি কঠিন নয়, একটু খেয়াল করো দেখবে পারবে। আমি ইন্টারহ্যালোজেন যৌগগুলোর নাম বলছিলাম, তোমরা হয়তো ভাবছিলে যে স্যার নামগুলো কিভাবে বলছেন। নামগুলো বোঝার জন্য আমরা যদি নোমেনক্লেচারটা একটু দেখে নিই যে এদের নোমেনক্লেচার কীভাবে করব। তাহলে বলা হচ্ছে যে ধনাত্মক জারণ অবস্থা বিশিষ্ট হ্যালোজেন পরমাণুর নাম যা হ্যালোজেন তাই লিখব, অপরিবর্তিত রাখবো। যেমন CLF, তাহলে সিএলটা ধনাত্মক, তাহলে একে ক্লোরিন করব। এবার ঋণাত্মক জারণ অবস্থা বিশিষ্ট হ্যালোজেন, তাহলে CLF এর ঋণাত্মক কোনটা, ফ্লুরিন। তাহলে তার নামের আগে তার নামটাকে আমরা কি করব, হ্যালাইড হিসেবে লিখব, এবং তার নামের আগে কতগুলো ওটা রয়েছে সেটা লিখব। তাহলে এটার নাম হবে ক্লোরিন মোনো ফ্লুরিন, নয় ক্লোরিন মোনো ফ্লুরাইড, আইড যোগ হয়ে যাবে। যেমন ICl3 কীভাবে নাম হবে, তাহলে আয়োডিন, এটা হচ্ছে ধনাত্মক জারণ বিশিষ্ট, ক্লোরিন হয়ে যাবে ক্লোরাইড, কটা আছে, 3টে, তাহলে আয়োডিন টাইক্লোরাইড। এরকমভাবে আমরা এই সমস্ত ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের নোমেনক্লেচার করতে পারবো। এবার আমরা চলে আসি ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডসের সাধারণ বৈশিষ্ট্য। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডসের সাধারণ বৈশিষ্ট্য, এই সাধারণ বৈশিষ্ট্য থেকে কোন কোন জায়গায় প্রশ্ন আসে। প্রথম যে প্রশ্ন আসে সেটা হচ্ছে এরা অধিক সক্রিয় কেন হয়। এদের সক্রিয়তা খুব ভালো করে পড়তে হবে, এদের সক্রিয়তা, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডসের সক্রিয়তা প্রায়ই প্রশ্ন আসে যে ICl I2 চেয়ে অধিক সক্রিয় কেন, বা ইন্টারহ্যালোজেন যৌগগুলো সক্রিয় হয় কেন। তাহলে আন্তঃহ্যালোজেন যৌগগুলো হ্যালোজেন অপেক্ষা রাসায়নিকভাবে অধিক সক্রিয় ফ্লুরিন ছাড়া। সব কিছুতেই ফ্লুরিন আমাদের এক্সেপশনাল, কারণ দুটি ভিন্ন তৈরিণাত্মক বিশিষ্ট পরমাণু দ্বারা গঠিত এক্স প্রাইম বন্ধন, যেটা এক্স বন্ধন এবং এক্স প্রাইম বন্ধন। যেমন ICl এর ক্ষেত্রে আমরা ধরতে পারি I বন্ধন, Cl বন্ধন। তাহলে ICl বন্ধন I বন্ধন Cl বন্ধন অপেক্ষা দুর্বল। এর কারণ দুটি ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন আকারের হয়, তাদের মধ্যে অভিলেপন ভালোভাবে হয় না। তাই এক্স প্রাইম জাতীয় যে বন্ধন তৈরি হয় তার স্থায়িত্ব এক্স বা এক্স প্রাইম তার থেকে কম হয়, সেই জন্য এক্স প্রাইম বন্ধনের সক্রিয়তা বেশি হয়। তাহলে একটাই কারণ সক্রিয়তা বেশি হওয়ার, তাদের মধ্যে তৈরিণাত্মকতার পার্থক্য, আরেকটা তাদের মধ্যে অভিলেপন ঠিকভাবে না হওয়া। এখানে আমাদের একটা পড়তে হয়, সেটা হলো আয়ন। অনেক সময় প্রশ্ন আসে যে ICl তড়িৎ পরিবহন করতে পারে কিভাবে।
অর্থাৎ এদের মধ্যে একটা শত আয়নায়ন ঘটে। যেমন আইসিএল, এখানে আই প্লাস ICl2 মাইনাস, দুই অণু ICl নিলে তারা এরকমভাবে ভেঙে গেল। আবার মনে করো তুমি নিলে BrF3 ব্রোমিন ট্রাইফ্লুরাইড, সে হয়ে গেল BrF2 প্লাস BrF4 মাইনাস। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে এরা শত আয়নায়ন হয়, এই শত আয়নায়নের ফলে এরা বিভিন্ন প্রপার্টি শো করতে পারে, সেই প্রপার্টির উপর প্রশ্ন আসতে পারে। আরেকটা আমরা পড়ব যে আদ্য বিশ্লেষণ। দেখো আমরা অলরেডি পেয়েছি HOI, হাইপোআয়োডাস অ্যাসিড। তাহলে এইগুলোকে আমরা তৈরি করব কিভাবে? ব্রোমিক অ্যাসিড তৈরি করব কিভাবে? তাহলে এইগুলোকে তৈরি করার জন্য ইন্টার হ্যালোজেনের মধ্যে জল দেওয়া হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে HCl, HOI। আবার HBrO3 তৈরি করতে চাইছি, তাহলে HBrO3 তৈরি করব কিভাবে? BrF5 তাকে যখন জল দিচ্ছি তখন তৈরি হচ্ছে HBrO3। এরপরে আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডসগুলো ফ্লুরিনেটিং প্রপার্টি শো করে। কীভাবে ফ্লুরিনেটিং প্রপার্টি শো করে? এখানে মেনলি ফ্লুরিনেটিংয়ের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ClF3, BrF3। যেমন BrF3-র সাথে যদি UO2-র বিক্রিয়া করায় তাহলে তৈরি হবে UF4 প্লাস 2Br2 প্লাস 3O2। এখানে আমার কী হলো? ফ্লুরিনেটিং যৌগ হিসেবে ব্যবহার হলো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো ইউরেনিয়াম আছে, সেখান থেকে আমি UF6 বানাতে চাইছি, আমি কি নিচ্ছি? ClF3। এই UF6 যখন তৈরি হচ্ছে সেটা আমার জ্বালানি বানাতে কাজে লাগে। এই UF6 তৈরি করতে গেলে আমায় কিন্তু ইউরেনিয়ামকে ক্লোরিন ট্রাইফ্লুরাইড দিয়ে বিক্রিয়া করতে হচ্ছে। তাহলে ইন্টার হ্যালোজেনের সাধারণ বৈশিষ্ট্য আমাদের যেগুলো পড়ার প্রয়োজন আছে সেগুলো আমরা দেখে নিলাম। আরেকটা স্ট্রাকচার ভাবতে লিখতে সুবিধা হয়, সেটা হচ্ছে X পরমাণুর আকারে বড় হবে এবং X প্রাইম পরমাণুর আকার সবসময় ছোট হবে। যেমন IF7, তাহলে IF7-এর মধ্যে এর আকার বড় হবে তবেই তো সেই বড় আকারের পরমাণুটা ওর চারিদিকে অনেক ছোট আকারের পরমাণুকে ধরতে পারবে। তাহলে IF7 পসিবল, BrF7 পসিবল নয়, তখন বিআরের আকার অত বড় নয় যে 7টা ফ্লুরিনকে ধরতে পারবে। BrCl7 পসিবল নয়, তখন Cl-এর আকার অনেক বড়। তাই কীভাবে ইন্টার হ্যালোজেনগুলো তৈরি হবে সেটা বুঝতে গেলে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু আকারে বড় হবে, বাকি সাইড পরমাণু আকারে ছোট হবে।